সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রথম অধ্যায় ভূগঠন এই অধ্যায় থেকে একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে নেব। তো প্রশ্নটা কি চলো দেখে নিই আমরা। প্রশ্নটা হচ্ছে, সমুদ্র তলদেশের সম্প্রসারণের বিস্তৃতিজনিত প্রমাণগুলির ব্যাখ্যা দাও। সম্প্রসারণের কোন প্রমাণটা দিতে বলেছে? বিস্তৃতিজনিত প্রমাণটা আজকে আমরা দেখে নেব। দেখো, সমুদ্র তলদেশের সম্প্রসারণ এটাকে প্রথম সামনে আনেন কে? না, মহাসাগরের যে তলভাগ অর্থাৎ মহাসাগরের যে তলদেশ সেটা সমুদ্র বক্ষ নামে পরিচিত, সমুদ্রের বক্ষ নামে পরিচিত। সাধারণভাবে সমুদ্রের তলদেশ ধীরে ধীরে সম্প্রসারিত বা বিস্তৃত হওয়ার যে পদ্ধতি সেটাকেই বলছে কিন্তু সমুদ্র বক্ষের বিস্তৃতি বা সমুদ্রের সম্প্রসারণ। তো এই যে ধারণাটা, এটার প্রারম্ভিক যে কথা বা প্রারম্ভিক বর্ণনা প্রথম দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারি হ্যামান হেস। ঠিক আছে, 1960 সালে তিনি প্রথম এর ব্যাখ্যা দেন, কিন্তু খাতায় কলমে তিনি এর ব্যাখ্যা দেন না, অর্থাৎ এমনি তিনি উপস্থাপন করেন। এর ঠিক 2 বছর পর 1962 সালে, দেখো আমি লিখেছি 1962 সালে, তিনি হ্যারি হেস তার একটি বিখ্যাত বই হিস্ট্রি অফ ওশিয়ান বেসিন নামক গ্রন্থে প্রথম এই সমুদ্র তলদেশের যে সম্প্রসারণ তার একটা সুস্পষ্ট ব্যাখ্যা লিপিবদ্ধ করেন। ঠিক আছে, ইনি হলেন হ্যারি হেস। ঠিক আছে, তো তিনি তাতে কি বলেন দেখো, সুস্পষ্ট ব্যাখ্যা যখন দেন তিনি তাতে বলেন, এমন একটি ভূতাত্ত্বিক প্রক্রিয়া, অর্থাৎ এই যে সমুদ্র তলদেশের সম্প্রসারণ এটা এমন একটা ভূতাত্ত্বিক প্রক্রিয়া যেখানে মহাসাগরীয় ভূত্বককে সৃষ্ট, অর্থাৎ মহাসাগরীয় যে ভূত্বক বা ভূপৃষ্ঠ সেখানে অসংখ্য ফাটল, আর ওই ফাটল রেখা অর্থাৎ ওই চুক্তি রেখা দিয়ে ভূ অভ্যন্তরের গুরুমণ্ডল, আমরা কি জানি ভূ অভ্যন্তরের নিচে কি আছে? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, তাই তো? এই গুরুমণ্ডলে কি থাকে? ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা, তাই তো? ব্যাসল্ট জাতীয় ম্যাগমা বা লাভা যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু কি হচ্ছে, বাইরে বেরিয়ে এসে সমুদ্রের যে উপর ভাগ বা তলদেশ সেখানে জমাট বাঁধছে। এই যে জমাট বাঁধছে তার ফলস্বরূপ নতুন মহাসাগরীয় একটা ভূত্বক তৈরি হচ্ছে, যেখানে জমাট বাঁধছে সেখানে একটা নতুন ভূত্বক তৈরি হচ্ছে, তা চারিদিকে প্রসারিত হতে থাকে। এই পুরো পদ্ধতিটিকেই সমুদ্র তলদেশের সম্প্রসারণ বলা হয়। যখন ফাটল বেরিয়ে বাইরে বেরিয়ে আসছে তখন চারিদিকে সেটা ছড়িয়ে যাচ্ছে এবং তার বিস্তার ঘটছে, এটাকেই বলছে তলদেশের সম্প্রসারণ। ঠিক আছে, তো এই যে তিনি ব্যাখ্যাটা দিয়েছিলেন এটার কিছু বিস্তৃতজনিত প্রমাণ আছে। এনার ব্যাখ্যা ছাড়াও আরো বেশ কিছু প্রমাণ থেকে আমরা জানতে পারি যে সমুদ্র তলদেশের সম্প্রসারণ সত্যি ঘটছে। তো সেই বিস্তৃতজনিত প্রমাণগুলো আজকে জেনে নেব। হ্যারি হেসের প্রমাণ ছাড়া আর কি কি প্রমাণ পাওয়া যায়। প্রথমেই দেখো, যে প্রমাণটা খুব ইজি, একটা ছোট্ট প্রমাণ, কি বলেছে? আগ্নেয় শিলার বয়স বিশ্লেষণ, তাই তো? আগ্নেয় শিলা আমি যেটা আগেই বললাম, গুরুমণ্ডল থেকে বেরিয়ে আসে কি ব্যাসল্ট জাতীয় আগ্নেয় পদার্থ, সেগুলো জমা হচ্ছে। তো সেই শিলা কি বলছে দেখো, মহাসাগরীয় ভূত্বক থেকে সংগৃহীত, অর্থাৎ মহাসাগরীয় যে ভূত্বক সেখান থেকে আগ্নেয় শিলার নমুনা সংগ্রহ করে দেখা গেছে, অর্থাৎ আগ্নেয় শিলার যে নমুনা সেটার বয়স পরীক্ষা করে দেখা গেছে যে মহাসাগরীয় শৈলশিলা থেকে আড়াআড়ি ভাবে যত দূরে যাওয়া যায় শিলাগুলির বয়স ততই বাড়তে থাকে বা বৃদ্ধি পায়। কিন্তু এর বিপরীতে শৈলশিলার কাছে, অর্থাৎ যেখানে নির্গত হচ্ছে সেই শৈলশিলার কাছে বা পাশের শিলাগুলি অপেক্ষাকৃত নবীন, অর্থাৎ নতুন। এর থেকেই প্রমাণ হয় যে মহাসাগরীয় শৈলশিলার কেন্দ্রস্থলে নতুন আগ্নেয় শিলা ক্রমাগত সৃষ্টি হচ্ছে, যা নতুন মহাসাগরীয় ভূত্বক তৈরি করছে এবং এই নবীন ভূত্বকটি পুরাতন মহাসাগরীয় ভূত্বককে দুদিকে ঠেলে দিচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে দেখো, ধরো
এখানে রয়েছে কোনো শৈলশিরা, ঠিক আছে? এই শৈলশিরা দিয়ে নির্গত হচ্ছে লাভা ম্যাগমা। এবারে এই শৈলশিরার ঠিক এই অঞ্চলটিতে যে শিলাটা পাওয়া যাচ্ছে সেটা পরীক্ষা করে দেখা গেছে এটা নতুন, কিন্তু এই শৈলশিরা থেকে যত দূরে যাওয়া যাচ্ছে অর্থাৎ এই নতুন, এটা হলো নবীন, এটাও নবীন, ঠিক আছে? কিন্তু এর থেকে এই নবীন শিলা থেকে যত দূরে যাওয়া যাচ্ছে তত প্রমাণ পাওয়া যাচ্ছে যে পাশের যে শিলাটা সেটা কিন্তু পুরাতন। তাহলে কি হচ্ছে, তাহলে দেখো কি হচ্ছে, যে শৈলশিলাটা ছিল সেখান থেকে যে ম্যাগমাটা নির্গত হলো সেটা যখন জমা হলো শৈলশিলার দুপাশে, তখন সেখানে কিন্তু নবীন পদার্থ সঞ্চিত হলো, এবং এই নবীন পদার্থ পাশে থাকা যে পুরাতন আগ্নেয় শিলা ছিল সেটাকে ঠেলতে ঠেলতে সরিয়ে দিল। এর ফলে কি হলো, এখানে কিন্তু বিস্তৃতিটা আরো বেড়ে গেল। যত যাওয়া যাচ্ছে এই সমুদ্র সমতলের এই শৈলশিরা থেকে দুদিকে বিস্তৃতিটা আরেকটু বেড়ে গেল। পরের পয়েন্টটা কি আছে দেখো, সামুদ্রিক পলিস্তরের বয়স। এটা তো ছিল আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা ছাড়াও কি জমা হয়, পলি, তাই তো? আমরা কি জানি সমুদ্রকক্ষে পলিও জমা হয়। তো এই রকম পরীক্ষা, অর্থাৎ যেরকম ভাবে আগ্নেয় শিলার বয়স পরীক্ষা করা হয়েছে সেভাবে পলির বয়স পরীক্ষা করেও দেখা গেছে যে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে উপকূলের দিকে, অর্থাৎ এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত উপকূলের দিকে যাওয়া যাচ্ছে, অর্থাৎ ধারের দিকে যাওয়া যাচ্ছে, তত কি হচ্ছে দেখো, পলির বয়স ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই স্থানে আরেকবার দেখিয়ে দিই তোমাদের, অর্থাৎ দেখো এই স্থানে কিন্তু যত দূরের দিকে যাচ্ছে এই স্থানে পলির বয়স বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে পুরনো, এখানে হচ্ছে পুরাতন পলিস্তর, আর যত শৈলশিরার কাছে থাকছে অর্থাৎ উপকূলের দিক থেকে পলির বয়স বৃদ্ধি পাচ্ছে। এই পর্যন্ত প্রাপ্ত প্রাচীনতম পলির বয়স হলো 103 মিলিয়ন বছরেরও কম। অর্থাৎ উপকূলের দিকে গেলে পলির বয়স ক্রমশ বৃদ্ধি পায়, এবং কাছাকাছির দিকে আসলে শৈলশিরার কাছাকাছির দিকে আসলে দেখা যাচ্ছে পলির বয়স অনেক কম থাকছে, যেটা হচ্ছে 103 মিলিয়ন বছরেরও কম। এটিও সমুদ্রতল বা সমুদ্রতলের যে সম্প্রসারণ সেটা যে ঘটছে তার একটা বড় প্রমাণ। বোঝা গেল তাহলে? মধ্য সামুদ্রিক শৈলশিরার থেকে উপকূলের দিকে, অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরার থেকে উপকূলের দিকে গেলাম, পলির বয়সটা বেশি দেখতে পেলাম, কাছের দিকে গেলাম যত, তত বয়সটা কম দেখতে পেলাম। সব থেকে কম কত, 103 মিলিয়ন। চলো, বোঝা গেল এই দুটো পয়েন্ট। পরের পয়েন্ট কি আছে দেখো, নেক্সট পয়েন্ট আছে সামুদ্রিক সঞ্চয়ের গভীরতা। অর্থাৎ যেটা আমি বললাম পলি বালি যেগুলো জমা হয় সেগুলোর গভীরতাটা কিরকম দেখো। চ্যালেঞ্জার নামক একটা অভিযান করা হয়েছিল, যেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা সংগ্রহ করার পর কি দেখা গেছে, যে মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি গভীর সমুদ্রে সঞ্চিত সামুদ্রিক পলি বা অবক্ষেপ, পলি অর্থাৎ নুড়ি কাকর বালির যে অবক্ষেপ সেটার পরিমাণ খুবই কম। তাহলে কোথায় বেশি হচ্ছে, বলছে মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি গভীর সমুদ্রে সঞ্চিত সামুদ্রিক পলির পরিমাণটা খুবই কম, কিন্তু শৈলশিরার দুপাশ থেকে উপকূলের দিকে যত যাওয়া যায় এই সামুদ্রিক অবক্ষেপের গভীরতা ততই বাড়তে থাকে। দেখো এই যে এখান থেকে দেখো শৈলশিরা থেকে লাভা ম্যাগমা নির্গত হচ্ছে, এই যে উপকূলের দিকে যাচ্ছে, তাই তো? উপকূলের দিকে যত যাচ্ছে তত কি হচ্ছে, পলি স্তরের পরিমাণটা দেখো বেশি। এখানে কিন্তু পলিটা উঁচু আর এখানে কিন্তু পলি স্তরটা অনেকটা কম, তাই তো? এখানে এতটা আর এখানে কিন্তু মাত্র এইটুকু। বুঝতে পারছো তাহলে তোমরা? যত উপকূলের দিকে যাওয়া যাচ্ছে পলি স্তরের পরিমাণ বেশি আর এদিকে গেলে কম। এবার এখান থেকে তো পলিগুলো নির্গত হয়ে উপকূলের দিকে জমা হচ্ছে, তো পুরনো পলিটা নিচে পড়ে যাচ্ছে, নতুন পলিটা উপরে উঠে আসছে। দেখো প্রাচীন পলি বলে আমি ইন্ডিকেট করেছি, এই জায়গাটা কিন্তু প্রাচীন পলি, আর এর ঠিক উপরে জমা হয়েছে দেখো এই সব স্থানে নবীন পলি।
তাই তো, এটাই এখানে বলা হয়েছে যে এই চ্যালেঞ্জার নামক অভিযান থেকে সংগৃহীত তথ্যের মাধ্যমে এই প্রমাণটা পাওয়া গেছে, যেটা কি নির্দেশ করে যে সমুদ্র তলদেশে যে বিস্তার সেটা ধীরে ধীরে বাড়ছে। ঠিক এইভাবে ছিল, এটা এইভাবে বাড়ছে। চলো পরের পয়েন্টটা কি আছে দেখি। নেক্সট দেখো কি আছে, পলির অনুপস্থিতি। ঠিক আছে, কি বলছে দেখো, মহাসাগরীয় শৈলশিলার শীর্ষ দেশে সামুদ্রিক পলি দেখা যায় না, কারণ এখানে ম্যাগমা উপস্থিত পলি সংবহন বাধাপ্রাপ্তি ঘটে। একটু আগের ছবিটাই যাই দেখি, এখান থেকে যখন ম্যাগমা উদ্গীরণ ঘটছে তখন ম্যাগমা কিন্তু ঠিক এই স্থানটাতে কোনো পলিকে জমা হতে দিচ্ছে না। ঠিক এই কথাটাই কিন্তু এই পয়েন্টে বলা আছে যে ম্যাগমার উদ্গীরণ যেখানে ঘটছে বা ম্যাগমার উপস্থিতি যেখানে রয়েছে সেখানে পলি সংবহন বাধাপ্রাপ্তি ঘটছে, তাই সেটা সরে দুপাশে চলে যাচ্ছে। এর থেকে এটাই প্রমাণ হয় যে সমুদ্র তলদেশের সম্প্রসারণ ঘটছে। নেক্সট পয়েন্ট দেখো, পিলেজিক সঞ্চয়ের বিন্যাস। পিলেজিকটা কি জিনিস? পিলেজিক হচ্ছে সূক্ষ্ম সামুদ্রিক জীবদেহ ও কাদা দ্বারা সৃষ্ট গভীর সমুদ্রের অবক্ষেপণ। তাহলে পিলেজিক কি জিনিস বোঝা গেল? সূক্ষ্ম সূক্ষ্ম যে সামুদ্রিক জীবদেহগুলো থাকে সেগুলো আর কাদার দ্বারা সৃষ্ট গভীর সমুদ্রের যে অবক্ষেপণ সেটাকেই বলছে পিলেজিক। এটা কি করছে দেখো, সামুদ্রিক শৈলশিলাগুলির নিকটবর্তী অঞ্চলে এই পিলেজিক অবক্ষেপণের পরিমাণ খুবই কম। তাহলে শৈলশিলার নিকটে কিন্তু এই পিলেজিক যে সঞ্চয় সেটা খুবই কম, কিন্তু শৈলশিলা থেকে যত দূরে যাওয়া যায় এই সঞ্চয়ের পরিমাণ তত বেড়ে যায়। শৈলশিলা অঞ্চলে ভূত্বক নতুন এবং ক্রমশ পুরু হচ্ছে না বলেই অবক্ষেপ কম। তাহলে এই যে যেটা আগেও বললাম যে যে পয়েন্টটা তোমরা দেখলে, এইভাবে যেখান থেকে লাভার উদ্গীরণ ঘটছে এবং এখানে জমা হচ্ছে, যেটা এখান থেকে লাভার উদ্গীরণ ঘটছে, এই লাভার উদ্গীরণ যেখান থেকে ঘটছে তার দুপাশের অঞ্চলে, অর্থাৎ এই দুটো অঞ্চলে কিন্তু পিলেজিক যে সঞ্চয় সেটা ঘটছে না, বরং যত দূরে যাওয়া যাচ্ছে তত কিন্তু পিলেজিক সঞ্চয়ের পরিমাণটা দেখা যাচ্ছে। আর এখানে নমুনাটা পরীক্ষা করে দেখা গেছে এটা অনেক প্রাচীন পুরনো, কিন্তু যত শৈলশিলার নিকটে যাওয়া যাচ্ছে তত যে পরিমাণটা সেটা পরীক্ষা করে দেখা গেছে যে এটা অনেকটাই নতুন। এর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে শৈলশিলা অঞ্চল থেকে নতুন ভূত্বক গঠিত হয়ে সমুদ্র তলদেশে সম্প্রসারণ ঘটছে। অর্থাৎ এখানে ধরো এক সময় যে যে পিলেজিক সঞ্চয়টা ছিল সেটা সরতে সরতে এখানে চলে এসছে, অর্থাৎ এখানের যে পিলেজিক সঞ্চয়টা ছিল সেটা এখানে চলে এসছে, অর্থাৎ জায়গাটা কিন্তু বেড়েছে, অর্থাৎ সমুদ্র তলদেশের সম্প্রসারণ কিন্তু ঘটেছে। নেক্সট পয়েন্ট দেখো, সার্পেন্টাইন খনিজের প্রমাণ। সার্পেন্টাইন এক ধরনের খনিজ। কি খনিজ? না, মহাসাগরের তলদেশের ভূত্বক বা আগ্নেয়শিলা, যেটা আমি আগেও বললাম পরীক্ষা করা হয়েছিল, তখন দেখা গেছে যে পেরিডোটাইট নামের এক ধরনের শিলা, এই যে পেরিডোটাইট যে শিলা এটার প্রমাণ পাওয়া গেছে যে এটা আছে। ঠিক আছে, পেরিডোটাইট শিলা, এটার মধ্যে সার্পেন্টাইট নামক এক ধরনের খনিজ, অর্থাৎ যে আগ্নেয় শিলাটা পরীক্ষা করা হয়েছিল সেটার মধ্যে পাওয়া গেছে পেরিডোটাইট নামক এক ধরনের শিলা, এবং সেই শিলার মধ্যে সার্পেন্টাইন নামক এক ধরনের খনিজের অস্তিত্ব পাওয়া গেছে। এই সার্পেন্টাইন যে খনিজটা এটা কোথা থেকে আসে? এটা গুরুমণ্ডলে সঞ্চিত লাভা ম্যাগমা থেকেই আসে। তার মানে এর থেকে এটাই বোঝা যায় যে যে শৈলশিলা দিয়ে লাভা ম্যাগমার উদ্গীরণ ঘটছে সেখান থেকে কিন্তু এই খনিজটা এসেছে। এবং ভূবিজ্ঞানীদের মতে এই খনিজের প্রয়োজনীয় কিছু উপাদান, যেটা আমি আগেও বললাম, গুরুমণ্ডলে পাওয়া গেছে, অভ্যন্তর ভাগ থেকে সরবরাহ হয়। এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে সমুদ্র তলদেশের বিস্তার ঘটছে কিভাবে, এই যে শৈলশিলার মাধ্যমে যে লাভা ম্যাগমার উদ্গীরণ ঘটছে সেগুলোর ফলে কিন্তু ধীরে ধীরে সমুদ্রের যে তলদেশ সেটা বৃদ্ধি ঘটছে। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, নেক্সট পয়েন্ট হলো ট্রান্সফর্ম চুক্তি। খুব ইম্পর্টেন্ট এটা, দেখো কি বলেছে, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেটি উইলসন একটি ধারণা উপস্থাপন করে। কি ধারণা দেন তিনি?
সমস্ত সচল এবং সাধারণত উলম্বভাবে অবস্থিত চুক্তি রেখাগুলি বরাবর পাতগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকে, যেটা এখানে দেখানো হচ্ছে। এই যে ফাটল বরাবর, এই যে ফাটলগুলো বরাবর দেখো একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকে এবং মহাসাগরীয় ভূত্বকের চুম্বকীয়ভাবে বিচ্ছিন্ন বলয়গুলি, এই যে বলয়গুলি অনুভূমিক চুক্তি রেখা বরাবর ক্রমশ স্থানান্তরিত হচ্ছে। এই বিশেষ চুক্তিকেই তিনি ট্রান্সফর্ম চুক্তি নামে অভিহিত করেছেন। এই যে ফাটল বরাবর কি বলবো একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকছে, এটাকেই বলা হচ্ছে ট্রান্সফর্ম চুক্তি। এই চুক্তিটার ফলে কি হচ্ছে, পাতের সরণের হার বছরে 10 মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, বাড়তে বাড়তে মিলিমিটার থেকে সেন্টিমিটারে এগিয়ে যাচ্ছে। এটা একটা প্রধান উদাহরণ হলো নিউজিল্যান্ডের আলপাইন চুক্তি। ঠিক আছে, কিভাবে বৃদ্ধিটা ঘটছে দেখো তাহলে। সমস্ত সচল, আমরা জানি সমুদ্র তলদেশে সমস্ত যে সচল পাতগুলো রয়েছে, সেই সচল এবং উলম্বভাবে অবস্থিত চুক্তি রেখা বরাবর যে পাতগুলো রয়েছে একে অপরের থেকে আলাদা বা বিচ্ছিন্ন থাকে। এই মহাসাগরীয় ভূত্বকের চুম্বকীয়ভাবে যে বিচ্ছিন্ন বলয়গুলি রয়েছে, এই যে ফাটল বা বলয়গুলো রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফাটল, এই ফাটল বা বলয়গুলি অনুভূমিক চুক্তি রেখা বরাবর ক্রমশ স্থানান্তরিত হচ্ছে। দেখো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, এইভাবে ছিল, যেটা পরে কি হয়েছে, এইভাবে এসে এইভাবে একে অপরের সাথে জোড়া লেগেছে, তাই তো। তাহলে কি হলো, যেটা আলাদা ছিল একটা সময় সেটা গোটা একটা অংশে পরিণত হলো। এর থেকেই বোঝা যাচ্ছে যে সমুদ্র তলদেশের সম্প্রসারণটা বাড়ছে। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, নেক্সট পয়েন্ট আছে জয়েন্টস প্রকল্পের গবেষণা। জয়েন্টসটা কি জিনিস দেখো, জয়েন্ট ওশিয়ানোগ্রাফিক ইনস্টিটিউট অফ ডিপ আর্থ স্যাম্পলিং প্রোগ্রাম। এটা কারা করে, 1968 সালে আমেরিকার জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান দ্বারা একটি গভীর সমুদ্রে খননের যে প্রকল্প, সেটাকেই বলা হয় জয়েন্টস। এই প্রকল্পের মাধ্যমে কি হয় না, উন্নত যন্ত্রপাতিতে সজ্জিত জাহাজ, যে জাহাজটার নাম কি ছিল, গ্লোমার চ্যালেঞ্জার, ওই জাহাজটা বিভিন্ন মহাসাগরের তলদেশ থেকে শিলার নমুনা সংগ্রহ করে নিয়ে আসে। ওই নমুনাটাকে বিশ্লেষণ করে জানা যায় যে উত্তর আটলান্টিক মহাসাগরের 2 কিলোমিটার গভীরে একটি ম্যাগমা চেম্বার, একটা ফাটল আছে যেখান থেকে ম্যাগমা নিঃসৃত হয়, সেটার অস্তিত্ব রয়েছে। এই উত্তপ্ত ম্যাগমা চেম্বারের উপস্থিতি সামুদ্রিক ভূত্বকের সম্প্রসারণের একটি অকট্য প্রমাণ। যেটা আমি আগেও বললাম যে চুক্তি রেখা বরাবর ম্যাগমা নিঃসৃত হচ্ছে শৈলশিরা দ্বারা, এবং সেটারই একটা সংশ্লিষ্ট প্রমাণ হলো এই জয়েন্টস, যেটা নমুনা সে নিয়ে এসেছিল। পরের প্রকল্পটা দেখো ঠিক অনেকটা জয়েন্টস এর মতোই ফেমাস। এটার নাম, এটা অ্যাকচুয়ালি ফরাসি ও আমেরিকান গবেষকদের যৌথ কর্মসূচিতে একটা প্রকল্প, যার নাম কি দেখো, ফ্রেঞ্চ আমেরিকান মিড ওশিয়ান আন্ডারসি স্টাডি। ঠিক আছে, তো সমুদ্রের তলদেশে স্টাডি করার একটা প্রকল্প। কি হয় এই প্রকল্পটাতে দেখো, এই প্রকল্পের মাধ্যমে গবেষকরা আটলান্টিক শৈলশিরার উত্তর অংশে, অর্থাৎ আর উত্তর আটলান্টিক অংশে সমুদ্র তলদেশের 2 থেকে 3 কিলোমিটার গভীরে খনন কার্য চালান। ঠিক এদের মতোই এরাও উত্তর আটলান্টিক মহাসাগরে 2 থেকে 3 কিলোমিটার গভীরে একটা খনন কার্য চালান এবং সেখান থেকে তারাও শিলার নমুনা সংগ্রহ করে নিয়ে আসেন। ঠিক আছে, এবার সেই নমুনাটা বিস্তারিত তথ্যতে কি বলেন, গবেষকরা সমুদ্র তলদেশের গঠন এবং বিস্তৃতির প্রক্রিয়া সম্পর্কে বিশদ তথ্য সরবরাহ করে থাকেন এবং তাতে এটাই দেখা যায় যে এই যে সমুদ্র তলদেশের বিস্তার, সেটাতে কি হচ্ছে যে ভূত্বকের নিচে থাকা তীব্র তাপপ্রবাহ, ম্যাগমা চেম্বারের উপস্থিতি এবং শৈলশিরার সমান্তরালে ফাটল ও চুক্তির সম্পর্কে জানা যায়। সমুদ্র তলদেশের যে সম্প্রসারণ ঘটছে, কোথায় কি ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু এই তথ্য সরবরাহের মাধ্যমেই জানা যায়, অর্থাৎ ওই নমুনার মাধ্যমে জানা যায়। এবং তা থেকে বিজ্ঞানীরা এই প্রমাণে আসেন যে সমুদ্র বক্ষে বা সমুদ্র তলদেশের সম্প্রসারণ কিন্তু ঘটছে। তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে সমুদ্র তলদেশের বা সমুদ্র বক্ষের যে বিস্তৃতিটা,
সেটা ঘটছে এবং তার কিছু প্রমাণ আমি তোমাদেরকে দিলাম। তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন যদি তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তা আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। থ্যাংক ইউ। Edwins, learn, grow, succeed.